হ্যালো এভরিওয়ান, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে একটা ডেইলি স্টারের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি কলাম। আজকের এই ডেইলি স্টারের এই কলাম থেকে আমরা এমনভাবে ট্রান্সলেশন করব যে ট্রান্সলেশন থেকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড উঠে আসবে এবং অনেকগুলো ব্যাকরণগত বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকের এই কলাম থেকে আমরা অনেকগুলা ফিগার অফ স্পিচ বের করার চেষ্টা করব। আচ্ছা, আমরা শুরু করি। এখানে বলা হচ্ছে যে হেডলাইনটা, Why the fate of Venezuela matters to us all. এটা হচ্ছে একটা টাইটেল। এই টাইটেলটার ভার্বটা হচ্ছে দ্য ম্যাটার্স। এখানে এটা হচ্ছে যে একটা প্রিন্সিপাল ভার্বের শেষে এস বাই যুক্ত আছে, সেটা হচ্ছে যে একটা সিঙ্গুলার ভার্ব। তাহলে ভার্বের শেষে যদি এস বাই এস থাকে তখন এটাকে আমরা বুঝবো এটা হচ্ছে যে একটা সিঙ্গুলার ভার্ব। এবং দ্য ফেট অফ ভ্যানিজুয়েলার ভাগ্য, এই বিষয়টা, এটা হচ্ছে একটা সাবজেক্ট। এবং সাবজেক্ট যখন একাধিক ওয়ার্ড হয় সেটাকে আমাদের বলতে হবে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ কি? সচরাচর এক বাক্যের সাবজেক্ট নাউন হয়, যখন একাধিক ওয়ার্ড যখন সাবজেক্ট হবে সেক্ষেত্রে এটা নাউন ফ্রেজ হবে। তা এটার ফুল বাংলাটা কি? এটার যদি আমরা বাংলা করি, ভ্যানিজুয়েলা ফেট বা ভ্যানিজুয়েলার ভাগ্য, ম্যাটার্স, যেটা টু আজ অল, আমাদের সবার কাছে এটা খুবই গুরুত্ব বহন করে। কেন গুরুত্ব বহন করে ভেনেজুয়েলার এই বিষয়টা? আজকের কলামের যে হেডলাইন সেটা হচ্ছে। আচ্ছা, আমরা এখন যদি পরবর্তীতে যাই, একদম বিস্তারিতভাবে যদি শুরু করি, এখানে দেওয়া আছে, হ্যাঁ, আর্লিয়ার লাস্ট উইক দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিড আউট, পালন করা, চালিয়ে যাওয়া। এটা ফার্স্ট টেন্সে আছে। এটা হচ্ছে একটা ভার্বাল ফ্রেজ। কোনো ভার্বের পরে যদি কোনো প্রেপোজিশন থাকে সেটাকে বলা হবে যে ভার্বাল ফ্রেজ। তাহলে এটা যদি ভার্ব হয়, এই যে দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্পের প্রশাসন, এটা সাবজেক্ট। এই যে সাবজেক্টের আগে কোনো ফ্রেজ যদি থাকে, এই ফ্রেজ দ্বারা যদি কোনো হয়েন দ্বারা প্রশ্ন করা হয়, যেমন আর্লিয়ার লাস্ট উইক, গত সপ্তাহের শুরুতে, এটা হয়েন দ্বারা প্রশ্ন করা হচ্ছে। হয়েন দ্বারা প্রশ্ন করে যদি বাক্যের সাবজেক্টের আগে যেটা দিয়ে বাক্য শুরু হয় সেটাকে বুঝবো আমরা এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এখন আমরা এখান থেকে বুঝলাম যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কীভাবে বের করা হয় সেটা আমরা বুঝলাম। এখন এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এ মিলিটারি অ্যাসল্ট অন ভেনেজুয়েলা। এ মিলিটারি অ্যাসল্ট মানে হচ্ছে আক্রমণ। যেমন এটার যদি আমরা বুঝি, এটা সিনোনিম হতে পারে কি অ্যাটাক মানে অ্যাটাকের সিনোনিম হচ্ছে এখানে এই অ্যাসল্ট অন ভেনেজুয়েলার উপরে যে আক্রমণটা করা হয়েছিল। অ্যাবডাক্টিং মানে কি? অপহরণ করা। এটার বাংলা হচ্ছে অপহরণ করা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অ্যান্ড হিজ ওয়াইফ সিলিয়া ফ্লাউডস অ্যান্ড টেকিং দ্যাম, তাদেরকে নিয়ে নেওয়া হয়েছে টু নিউ ইয়র্কে। অর্থাৎ এখানে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলার উপর একটা আক্রমণ করা হয়েছিল, সামরিক আক্রমণ। সেই আক্রমণের পরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করা হয় এবং তার স্ত্রীকেও অপহরণ করার পরে তাদেরকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। এখানে যদি আমরা দেখি এই বাক্যটা, এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে। এই যে ক্যারিড আউট, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব বাক্যের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। যে ভার্বের আগে একটা সাবজেক্ট থাকবে সেটা ফাইনাইট ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট আছে বিধে এটা ফাইনাইট ভার্ব। এখানে এরপরে আমরা আরও দুইটা ভার্ব পাচ্ছি, যেমন অ্যাবডাক্টিং, এটা একটা ভার্ব। এরপর হচ্ছে যে টেকিং, এটা একটা ভার্ব। এই যে এই ভার্বগুলা, এই দুইটা ভার্বই হচ্ছে যে নন ফাইনাইট ভার্ব। এটা নন ফাইনাইট ভার্ব। এরপরে হচ্ছে আমাদের টেকিং, এটা হচ্ছে দ্য নন ফাইনাইট ভার্ব। এবং দোনোটা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে আছে। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্ব প্লাস আইএনজি। তাহলে একটা সেন্টেন্সে, একটা সিম্পল সেন্টেন্সে যদি একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, এরপরে যদি আরও যদি একাধিক ভার্ব থাকে, এগুলো নন ফাইনাইট ভার্ব পাবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে বাকি ভার্বগুলো ভার্ব প্লাস আইএনজিতে হবে। এবং এই বিশাল সেন্টেন্সটা, এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটা মাত্র সাবজেক্ট আছে। এটা একটা সিম্পল সেন্টেন্স। তা সিম্পল সেন্টেন্স বলতে আমরা কি বুঝতে পারি? সিম্পল সেন্টেন্স বলতে আমরা এখানে পেয়েছি একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, এরপরে দেয়ার a series of cases
এ সিরিজ অফ কেসেস, অনেকগুলো অভিযোগ, ওয়াজ ফাইলড, এই যে ওয়াজ ফাইল, অভিযোগ করা হয়েছে ফেসিভ সেন্টেন্সের মধ্যে। এই যে এখানে আমরা একটা দেখলাম যে কিন্তু এটা হচ্ছে একটা ফেসিভ সেন্টেন্স। অভিযোগ করেছে কে? ডোনাল্ড ট্রাম্প বা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যারা করেছে তারা এখানে সাবজেক্ট নেই, এবং যেগুলো করা হয়েছে এগুলোই সাবজেক্ট অবজেক্ট, এই অবজেক্টকে এখানে সাবজেক্ট করা হয়েছে। এরকম অবজেক্টকে সাবজেক্ট, এবং এই যে ভার্বটা মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ফাইল, এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকবে। এটাকে আমরা বুঝবো এটা হচ্ছে একটা ফেসিভ সেন্টেন্স। এগেইনস্ট দ্যাম, তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অ্যান্ড এ জুডিশিয়াল ফার্স, ফার্স মানে হচ্ছে যে প্রহসন। এটা হচ্ছে আমাদের যেটা, এটা একটা লিটারারি টার্ম। প্রহসন কোনটা? যে বিষয়টা আমরা বুঝবো প্রহসন হচ্ছে মানে যেটা এক ধরনের সাজানো নাটক, যেটা একদম বাস্তব না, হাস্যকর বিষয়, সেটাকে বলা হচ্ছে দেখি ফার্স। ইজ বিন অ্যা স্টেজ, এটাও একটা প্যাসিভ সেন্টেন্স, এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ সেন্টেন্স। যখন কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ সেন্টেন্স হবে তখন অক্সিলিয়ারি ভার্বের পর এখানে একটা বিন আনতে হবে। স্টেজ এখানে মেইন ভার্ব। এটা একটা জুডিশিয়াল ফার্স ইজ বিন স্টেজ, এটা একটা প্রহসনের বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করা হয়েছে হচ্ছে ইন দ্য নেম অফ জাস্টিস, বিচারের নামে। তাহলে বিচারের নামে এটা হচ্ছে একটা প্রহসনের প্রহসন, জুডিশিয়াল বিচারের একটা প্রহসন মঞ্চস্থ করা হয়েছে বিচারের নামে। এই যে এখানে একটা আমরা লিটারারি ফিচার পাচ্ছি, ফিগার অফ স্পিচ পাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা আইরনি, খুব গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট আইরনি। তাহলে আমরা কি বুঝবো আইরনি কোনটা? আইরনি হচ্ছে কোনো একটা কথাকে খুব হাস্যকর করে বলা হবে, কিন্তু যে কথাটা বলা হচ্ছে আসলেও এটা ঠাট্টা করে বলা হচ্ছে, এটা না, এটার বিপরীত অর্থ প্রকাশ করবে, সেটাকে বলা হয় আইরনি। এখানে তাহলে আইরনিটা কি? এই যে এখানে জাস্টিসের কথা বলা হচ্ছে, কিন্তু রাইটার যিনি লিখেছেন উনি কিন্তু এটাকে জাস্টিস বলতেছেন, এটা বিচারের নামে একটা প্রহসন বলতে চাচ্ছেন, জাস্টিসকে বিপরীত অর্থ দিয়ে উনি বোঝাতে চাচ্ছেন আমাদেরকে, এই জন্য এটা একটা আইরনি। তাহলে আমরা প্রথমে একটা ফিগার অফ স্পিচ খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে কি আইরনি, 1 নাম্বার। ওকে, এরপরে দ্য spectacle of attack in the capital of sovereign country and forcibly removing its elected president has stunned the world. এই যে বাক্যটা, এই বাক্যটা হ্যাজ স্টান্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ হচ্ছে টু হ্যাভ ভার্ব, স্টান হচ্ছে এখানে এই মেইন ভার্ব। হ্যাজ স্টান মানে হতভম্বিত করা। দ্য ওয়ার্ল্ড, বিশ্বকে হতভম্বিত করেছে এরকম একটা সভরেইন কান্ট্রি, যেটা সার্বভৌমত্ব একটা দেশের রাজনীতিতে আক্রমণ এবং নির্বাচিত একটা প্রেসিডেন্টকে অপহরণ করা বা সরানো, এটা সারা বিশ্বকে হতভম্বিত করেছে। তাহলে এই যে এটা ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব। আমরা যখন একটা সেন্টেন্সকে যখন বিবেচনা করব, প্রথম যে কাজটা হবে সেন্টেন্সটাকে অ্যানালাইসিস করার জন্য ওটা থেকে মেইন ভার্ব বের করতে হবে। আমরা যদি প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বটা বের করতে পারি, এই প্রিন্সিপাল ভার্বের আগে যতটুকু অংশ থাকে সেটাকে আমরা সাবজেক্ট বুঝবো। তাহলে এই যে দা থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত এটা হচ্ছে যে সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা হচ্ছে যে নন ফাইনাইট ভার্ব। এখানে আরও যদি বিবেচনা করি, এই যে থাকেন এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, কারণ টু ছাড়া বাকি সকল প্রেপোজিশনের পর আইএনজি হয়, এই জন্য এখানে অপের পরে আইএনজি হয়েছে। এবং এখান থেকে আমরা একটা পার্সনিফিকেশন পাচ্ছি। এই যে স্প্যাকট্যাকল বলতে বোঝানো হচ্ছে যে একটা পার্সনিফিকেশন। কেন? আমরা বুঝি স্প্যাকট্যাকল মানে কি, সচরাচর স্প্যাকট্যাকল হচ্ছে যে সসমা। এখান থেকে তাহলে আমরা যে বিষয়টা বুঝবো সেটা কি পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন বলতে আমরা কি বুঝবো? পার্সনিফিকেশন বলতে হচ্ছে কোনো একটা বস্তুর মধ্যে যদি ব্যক্তির কোনো বৈশিষ্ট্য দেওয়া হয় সেটাকে বুঝবো আমরা পার্সনিফিকেশন। যেমন এখানে চশমার কথা বলা হচ্ছে, এটা একটা বস্তু, আক্রমণ কি চশমাকে আক্রমণ করতে পারে? দ্য স্প্যাকট্যাকল অফ অ্যাটাক বলতে এখানে মানুষের আক্রমণকে বোঝানো হচ্ছে, অর্থাৎ মানুষকে এটা স্প্যাকট্যাকলের সাথে তুলনা করা হচ্ছে। স্প্যাকট্যাকলের ভিতরে এখানে বস্তুর বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে, এটা একটা দৃশ্যমান আক্রমণ, এজন্য এটা একটা পার্সনিফিকেশন। তাহলে আমরা আইরনির পরে কি শিখলাম? আইরনির পর আমরা শিখেছি সেটা হচ্ছে পার্সনিফিকেশন। এরপরে যদি দেখি, ইট অফার্স a sealing glimpse
সিলিন বলতে আমরা বুঝি সেটা হচ্ছে যে একটা ঠান্ডা। গ্লিমস, গ্লিমস যদি এক নজরে, এই যে এটা একটা ইমেজ, এগুলাকে বলা হয় ইমেজারি। অর্থাৎ এটা আরেকটা আমরা ফিগার অফ স্পিচ শিখেছি, সেটা হচ্ছে যে কি ইমেজারি। ইমেজারি বলতে কি, কোনো একটা কিছুকে রাইটার যখন কোনো প্রতিচ্ছবি কোনো একটা দৃশ্যের মাধ্যমে বর্ণনা করবে সেটাকে বলা হয় ইমেজারি। এই যে এখানে দেখেন এটা একটা কলাম, এখানে আইরনি, পার্সনিফিকেশন, এখানে বিভিন্ন লিটারারি টার্ম, গ্রামেটিক্যাল ছাড়া অনেকগুলো সাহিত্যের লিটারেচারের বিষয় এখানে উঠে আসে। এটা একমাত্র পত্রিকা আমার মনে হয় ডেইলি স্টারের কিন্তু লেখাগুলো খুব অনন্য। এই জন্য ডেইলি স্টারকে আমি বলবো যে একটু অনন্য পত্রিকা বাংলাদেশের মধ্যে। যদি বুঝে পড়ি আমরা কলামগুলো অনেক কিছু উঠে আসে। ওকে, তাহলে এটা সিলিন গ্লিমস মানে ঠান্ডা এক দৃশ্য, ইনটু এ কাইন্ড অফ গ্লোবাল ডিসঅর্ডার, বৈশ্বিক একটা উচ্ছৃঙ্খলা, এটা যেটা আমরা পাচ্ছি। অ্যান্ড উই আর লিভিং, যেখানে আমরা বাস করতেছি। তাহলে বাক্যটা কী হয়, এই যে এটা আমাদেরকে উপস্থাপন করে, এটা এমন একটা ঠান্ডা প্রতিচ্ছবি যেটা দিয়ে বিশ্ব একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতির ভিতরে প্রবেশ করেছে এবং যেখানে আমরা থাকি। এইখানে দুইটা ক্লজ আছে, কারণ এখানে দুইটা, এটা অপার্স একটা ফাইনাইট ভার্ব, এখানে আরেকটা ফাইনাইট ভার্ব। যতটা ফাইনাইট ভার্ব থাকে ততটা ক্লজ। তাহলে একাধিক ক্লজ থাকলে এখানে একটা কনজাংশন থাকবে। কনজাংশনটা কি, এই যে এখানে একটা কনজাংশন উজ্জ্ব আছে, সেটা হচ্ছে তো হয়ার। এই যে হয়ার, উই আর লিভিং, অনেক সময় সাবঅর্ডিনেটিং কনজাংশন বাক্যের মধ্যে উজ্জ্ব থাকে। সো এই যে ইট অফার সিলিন গ্লিমস ইনটু এ কাইন্ড অফ গ্লোবাল ডিসঅর্ডার উই আর লিভিং ইন, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে কনজাংশন কিন্তু উজ্জ্ব আছে। তাহলে আমরা কি শিখেছি, অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা উজ্জ্ব থাকবে। ডোনাল্ড ট্রাম্পস স্টেটমেন্ট, এটাকে যদি আমরা ওয়ার্ড ফরমেশনের দিকে বিশ্লেষণ করি, স্টেট থেকে স্টেটমেন্ট, ভার্ব থেকে নাউন, অর্থাৎ ভার্ব প্লাস আমরা যদি ম্যান যুক্ত করি ভার্বের পরে, তখন এটা হবে একটা নাউন। তাহলে ভার্ব প্লাস আমাদের কি হয়, ভার্ব প্লাস ম্যান, এখানে স্টেট থেকে স্টেটমেন্ট, সেটা নাউন। ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্ট, এবং এটা হচ্ছে একটা পসেসিভ কেস। দুইটা পাশাপাশি নাউন থাকলে মাঝখানে একটা অ্যাপোস্ট্রফি এস থাকলে এটাকে বলা হবে পসেসিভ কেস। এবং পসেসিভ কেসের মধ্যে সবসময় ষষ্ঠী বিভক্তির র এর কথা আসবে, র এবং এর। যেমন এখানে দেখো ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি, ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি, এইভাবেই। অর্থাৎ যেখানে র বিভক্তি থাকবে সেখানে পজিটিভ কেস হবে। এবং এটাকে প্রেপোজিশনের মাধ্যমে যদি আবার প্রকাশ করতে পারি, এটাকে আমি আবার এভাবে বলতে পারি, স্টেটমেন্ট অফ ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ পজিটিভ কেসকে আবার আমি অফের মাধ্যমে প্রকাশ করতে পারি। এটা মাথায় রাখতে হবে। ইন দিস কনটেক্সট, এই বিষয়টা সাউন্ড, যে উনি শব্দ করে যে উপস্থাপন করে, সাউন্ড এটা একটা লিঙ্ক ইন ভার্ব। লিঙ্ক ইন ভার্বের পরে সবসময় এটা একটা লেস, লিটলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে দ্য লেস এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে দ্য লিস্ট। তাহলে এখানে কি যাচ্ছে, পজিটিভ ফর্ম লিটল, লেস কম্পারেটিভ ফর্ম লিস্ট, LEST, এটা হচ্ছে দ্য সুপারলেটিভ ফর্ম, এবং এটা একটা অ্যাডজেক্টিভ, এবং লেস এটা একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি এই প্রেক্ষাপটে আমাদেরকে দেখা, লাইক দোজ অফ হেড অফ স্টেট, মানে এটা লাইক দোজ অফ হেড অফ স্টেট, এটা কিন্তু একদম স্টেট অফ হেড অফ স্টেট, রাষ্ট্রের প্রধানের মতো না। অ্যান্ড মোর লাইক দ্য থ্রেডস অফ নেইবারহুড বুলি, যেটা একটা অঞ্চলের একটা মানে মাস্তানের মতো, অঞ্চলের একটা গালির মতো, একটা প্রতিবেশী গ্রামের আচরণের মতো। খুব সুন্দর একটা কথা বলেছে। এখানে দুটা কথা কিন্তু পরস্পরের বিপরীত। এখানে রাষ্ট্রের সাথে তুলনা করা হচ্ছে, এটা একটা রাষ্ট্রপক্ষ, দুটি পক্ষ, আর একটা হচ্ছে যে পার্শ্ববর্তী কোনো প্রতিবেশী কোনো গ্রাম, কি দুটা বিষয় এরকম পাশাপাশি, এটা একটা বিষয়, এটা একটা বিষয়। এখানে একটা রাষ্ট্র কথা বলেছে প্রথমে, আবার বলেছে গ্রামের কথা। অর্থাৎ ওনার যে বিবৃতি, ওনার বিবৃতি হচ্ছে একটা রাষ্ট্রপ্রধানের মতো নয়, বরঞ্চ ওনার বিবৃতিটা হচ্ছে একটা প্রতিবেশী গ্রামের হুমকির মতো, এভাবে বলা হচ্ছে। এটাকে বলা হচ্ছে যে এন্থিসিস। গ্রামারের ভাষায় এটাকে, লিটারেরি স্পিচের ভাষায়, ফিগার অফ স্পিচের ভাষায় এটাকে বলা হয় অ্যান্টিথিসিস বলা হয়। তাহলে আমরা আরেকটা শিখেছি, সেটা কি, অ্যান্টিথিসিস।
অ্যান্টিথিসিস বলতে কি বোঝাই? বিপরীত। কথাগুলো হচ্ছে যে পরস্পরের প্রতি বিপরীত হলে সেটাকে বলবো আমরা অ্যান্টিথিসিস। এরপরে দেখাই আমাদের হি শো নো রেসপেক্ট ফর ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ। ইন্ডিপেন্ডেন্ট, এটার নাউন হচ্ছে দি ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স। তাহলে আমরা এখান থেকে কী শিখেছি? শব্দের পরে ইএনটি থাকলে সেটা অ্যাডজেক্টিভ, এবং টি যুক্ত, এটাকে যদি নাউন করিস সি যুক্ত করে নাউন করতে হবে। কান্ট্রিজ অর ইলেক্টেড গভর্নমেন্ট, এই যে এখানে গভর্ন হচ্ছে দ্য ভার্ব, তাহলে মেন যুক্ত করে নাউন করা হয়েছে। নট ইভেন ফর দ্য সিটিজেন্স অফ হিজ কান্ট্রি। হি শো নো রেসপেক্ট, সে কোনো সম্মান দেখায়নি ফর ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ, অর্থাৎ স্বাধীন দেশগুলোর প্রতি তার কোনো সম্মান নাই। অথবা অর ইলেক্টেড গভর্নমেন্ট, কোনো নির্বাচিত সরকারগুলোর প্রতিও, এমনকি নট ইভেন ফর সিটিজেন অফ হিজ ওন কান্ট্রি, এবং নিজের দেশের প্রতিও। তার মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে উনি যে আক্রমণগুলো করতে যাচ্ছেন সারা বিশ্বের মধ্যে, এটার ঝুঁকিটা শুধু রাষ্ট্রগুলোর উপর না, এটা তার দেশের মানে ইন্টারনাল, তার দেশের ভিতরেও কিন্তু এক ধরনের অর্থনৈতিক ঝুঁকি বা অনেক ধরনের একটা প্রেশার ক্রিয়েট করতেছে তার দেশের অভ্যন্তরে। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে তার দেশের প্রতি তার কোনো মানে মানবতা বলেন, ভালোবাসা বলেন, এটা নাই। এটা পরবর্তী প্যারাগ্রাফটা আমরা পড়লে হয়তো বুঝতে পারবো। এখানে এই যে এখানে পরবর্তী প্যারাগ্রাফটা, আচ্ছা এরপরটা যদি আমরা দেখি, দ্য সিটিজেন্স অফ ইউনাইটেড স্টেটস আর গ্রাফলিন। গ্রাফলিন বলতে আমরা কি বুঝি? এক মিনিট, এটা একটু বেশি হাইলাইট হয়ে গিয়েছে। আচ্ছা, এই যে আর গ্রাফলিন, গ্রাফলিন মানে সংগ্রাম করা, যেটা আমরা বলতে পারি স্ট্রাইভিং, সিনোনিম। স্ট্রাইভিং মানে সংগ্রাম করা, স্ট্রাগলিন বলতে পারি এটাকে, স্ট্রাইভিং বলতে পারি, অর্থাৎ কোনো কিছু অর্জনের জন্য সংগ্রাম করা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে দ্য সিটিজেন্স অফ স্টেটস হচ্ছে দ্য সাবজেক্ট। উই ডিপ, গভীরভাবে, অ্যান্ড উইডেনিন ক্রাইসিস। উইডেনিন ক্রাইসিস, যেটা হচ্ছে খুব গভীর সংকটের মধ্যে, গভীরভাবে তারা সংগ্রাম করতেছে। অর্থাৎ ইউনাইটেড স্টেটস এর নাগরিকগণ তারা গভীর ক্ষত নিয়ে, গভীর কান্না নিয়ে, গভীর কষ্ট নিয়ে তারা সংগ্রাম করতেছে নিজেকে সারভাইভ করার জন্য। তাহলে বোঝা যাচ্ছে আমেরিকার মধ্যে অনেক সমস্যা যাচ্ছে। এরপরে যেটা বলা হচ্ছে, টেন্স অফ মিলিয়ন হ্যাভ নো হেলথ ইন্স্যুরেন্স। হ্যাভ হচ্ছে এখানে মেইন ভার্ব, এবং হ্যাভের পরে কোনো মেইন ভার্ব নাই, বিধে হ্যাভ নিজেই মেইন ভার্ব। টেন্স অফ মিলিয়ন্স, লাখ লাখ মানুষ, নো হেলথ ইন্স্যুরেন্স। এই যে নো এবং আমরা যদি নটের মধ্যে যদি একটু আলোচনা করি, নো সবসময় অ্যাডজেক্টিভ মনে রাখতে হবে। এই জন্য নো এর পরবর্তী শব্দটা নাউন হতে হবে, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে হেলথ ইন্স্যুরেন্স এটা একটা নাউন বা নাউন ফ্রেজ, এর আগে কিন্তু নো। আবার নট শব্দটা হয় যে ভার্বের আগে, নটের পরে ভার্ব হয়, এটা মাথায় রাখতে হবে। সো নট কিন্তু আবার নেগেটিভ ওয়ার্ডের মধ্যে এটা হচ্ছে দ্য অ্যাডভার্ব। তাহলে নট হচ্ছে দ্য অ্যাডভার্ব আর নো হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ। তাদের কোনো স্বাস্থ্য বিমা নাই। হাঙ্গার ইজ রাইজিং, হাঙ্গার ইজ রাইজিং, প্রত্যেকটা ক্লজ, এটা একটা ক্লজ, মানে খুব ক্ষুধার্ত বাড়তেছে। মেনি আর ফার্স্ট, অনেককে, প্যাসিভ সেন্টেন্স, অনেককে বাধ্য করা হচ্ছে টু রিলাই অন, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। রিলাই অন মানে নির্ভর করা, যেমন আমরা অন্যভাবে এটা যদি সমার্থক শব্দ হচ্ছে যে ডিপেন্ড অন। ডিপেন্ড অন অর্থ নির্ভর করা। ফুড স্ট্যাম্পস টু সারভাইভ, ইনফিনিটিভ, টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম, তাদেরকে ফুড স্ট্যাম্পের উপর নির্ভর করতে হচ্ছে। এই যে দেখো এখানে একটা আমরা প্যারালাল স্ট্রাকচার পাচ্ছি, এটা একটা ক্লজ, কমা, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এরকম কমা দিয়ে যখন সবগুলো সেম গ্রামেটিক্যাল কনস্ট্রাকশন থাকবে এটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার। তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি? প্যারালাল স্ট্রাকচার পেয়েছি। প্যারালাল স্ট্রাকচার, প্যারালাল স্ট্রাকচার। হ্যাঁ, এভাবে যদি আমরা বিশ্লেষণ করে পড়ি, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি
কলাম। এটা আমাদের বিশেষ করে বিশ্ব পরিস্থিতি বুঝতেই, আমেরিকার আধিপত্য বুঝতে অনেক বেশি হেল্প করবে এই ফুল কলামটা। এটি লিখেছেন খুব গুণী একজন ব্যক্তি, যিনি ইকোনমিক্সের প্রফেসর ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আনু মোহাম্মদ। উনি লিখেছেন এবং এখানে অনেকগুলো হচ্ছে যে সাহিত্যের ভাষা এখানে উল্লেখ আছে। এত বেশি সমৃদ্ধশালী একটা, যে এখান থেকে বোঝা যায় যে সাহিত্যের বিষয়গুলো, এই যে পার্সনিফিকেশন বলেছে, আইরনি বলেছে, এগুলো উল্লেখ করলে একটা লেখায় কত সমৃদ্ধশালী হয়। এই কলামটি পড়লে, এটা আজকে ডেইলি স্টারে পাবেন, পড়লে বুঝতে পারবেন। এভাবে ট্রান্সলেট করবেন। এভাবে ট্রান্সলেট করলে আমাদের রিডিং রাইটিং দুইটাই একসাথে আমরা ইমপ্রুভ করতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমরা পরবর্তীতে আরেকটা কলামে কথা হবে তোমাদের সাথে।